আজ আমরা আলোচনা করছি অ্যান্টার্কটিকার কনকর্ডিয়া রিসার্চ স্টেশনে 1 বছরের একটা অবিশ্বাস্য অভিযানের অভিজ্ঞতা নিয়ে। নভেম্বর 2023-তে সুইস গবেষণা চিকিৎসক জেসিকা স্টুডার সেখানে গিয়েছিলেন। তার একটা ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করেই আজকের আলোচনাটা সাজানো হয়েছে। কনকর্ডিয়ার ওই চরম পরিবেশ আর ইউরোপীয় মহাকাশ সংস্থার হয়ে সেখানে বায়োমেডিক্যাল গবেষণা চালানো, এই দুটো বিষয়ে উঠে আসবে। ঠিক। কনকর্ডিয়া স্টেশন কিন্তু শুধু পৃথিবীর অন্যতম দুর্গম একটা জায়গায় নয়, এটা আসলে মহাকাশ মিশনের একটা জীবন্ত পরীক্ষাগারও বটে। সেখানকার ওই চরম বিচ্ছিন্নতা, উচ্চতা আর ওই কনফাইন্ড পরিবেশে মানুষের শরীর আর মন কিভাবে রিয়্যাক্ট করে সেটা খুব কাছ থেকে দেখা হয়। আর এই তথ্যগুলো ধরুন লম্বা মহাকাশ যাত্রা, যেমন ধরুন মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতির জন্য ভীষণ জরুরি। জায়গাটা ঠিক কতটা এক্সট্রিম সেটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। অবশ্যই। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,600 ফুট উঁচুতে, ভাবা যায়। আর শীতকালে তাপমাত্রা নেমে যায় -112 ডিগ্রি ফারেনহাইট। -112? হ্যাঁ, গ্রীষ্মের কয়েকটা মাস যদি বাদ দেন, বছরের অন্য সময় ওখানে পৌঁছানোটা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের থেকেও বেশি আইসোলেটেড বলছেন। একদম, তার থেকেও বেশি বিচ্ছিন্ন বলা চলে। আর এই উচ্চতা, এই চরম ঠান্ডা, এগুলো কিন্তু কিছুটা হলেও মহাকাশের পরিবেশের সঙ্গেই তুলনীয়। আচ্ছা, এখানেই তাহলে জেসিকা স্টুডারের মতো গবেষকদের ভূমিকাটা আসছে। ঠিক তাই। উনি 1 বছর ধরে ওখানে ছিলেন, মূলত ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসের হয়ে গবেষণা করছিলেন। ওরা আসলে জানতে চায় এই যে চরম বিচ্ছিন্নতা, এই আবদ্ধ পরিবেশ, দিনের আলো রাতের অন্ধকারের যে চক্রটা ওখানে অন্যরকম, এই সব মিলিয়ে নভোচারীদের ওপর ঠিক কী প্রভাব ফেলতে পারে। কী ধরনের ডেটা সংগ্রহ করা হয়? অনেক কিছুই। যেমন ধরুন ঘুমের ধরন, স্ট্রেস হরমোনের মাত্রা কেমন থাকছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বদলাচ্ছে, এমনকি কগনিটিভ ফাংশন চিন্তা করার ক্ষমতা কেমন থাকছে, এই সব। এই গবেষণাগুলো কিন্তু সরাসরি মঙ্গল মিশনের ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেখানে পৌঁছানোর জার্নিটাও তো বেশ নাটকীয় ছিল শুনলাম। ও হ্যাঁ, প্যারিস থেকে শুরু, তারপর নিউজিল্যান্ড হয়ে শেষে অ্যান্টার্কটিকা। হ্যাঁ, পথে প্যারিসের উবার চালকের তো বিশ্বাসই হচ্ছিল না। হ্যাঁ, বলছিলেন নাকি অ্যান্টার্কটিকার 1 বছরের জন্য? ঠিক তাই। আর ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডে শেষ মুহূর্তে ক্লাউড থেকে ডেটা ডাউনলোড করার একটা টেনশন ছিল। কেন? কারণ কনকর্ডিয়ায় ইন্টারনেট পাওয়া যে কি কঠিন হতে পারে সেই ভয়টা ছিল, যদি দরকারি ডেটা অ্যাক্সেস না করা যায়। আচ্ছা আচ্ছা। আর অ্যান্টার্কটিকার আবহাওয়া তো ভীষণ অনিশ্চিত। ওদের উপকূলীয় ইতালীয় স্টেশনে প্ল্যান ছিল 1 দিন থাকার, কিন্তু সেখানে আটকে থাকতে হয়েছিল প্রায় 1 সপ্তাহ। 1 দিনের বদলে 1 সপ্তাহ। হ্যাঁ, ফরাসিরা একটা কথা বলে না, অন্যান্টার্কটিক পাদো প্রনোস্তিক। অ্যান্টার্কটিকায় কোনো পূর্বাভাস খাটে না। এই যে অপ্রত্যাশিত ডিলে, এটাও কিন্তু মিশনের একটা অংশ। আর ওখানে পুরনো দিনের মতো স্পিডের ইন্টারনেট, তার উপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে নিয়ে সমস্যা। ফোন নেটওয়ার্ক তো নেই, তাই SMS আসতো না। ও আচ্ছা, তার আধুনিক পৃথিবীর সাথে যোগাযোগটা কতটা ক্ষীণ সেটা বোঝা যায়। একদম। উপকূল থেকে কনকর্ডিয়ার দিকে যাত্রাটা কেমন ছিল? ভেতরের দিকে সেটা আরও কঠিন ছিল। একটা ছোট নন প্রেশারাইজড ব্যাচলার BT-67 প্লেনে করে 4 ঘন্টার যাত্রা। নন প্রেশারাইজড কেবিনের ভেতরের এয়ার প্রেশার বাইরের মতোই কম থাকে, তাই উচ্চতার সাথে মানিয়ে নেওয়াটা আরও জরুরি হয়ে পড়ে। আর -30 ডিগ্রি ঠান্ডার জন্য বিশেষ পোশাক তো পরতেই হয়েছিল। বাপরে! কনকর্ডিয়ায় প্লেন থেকে নেমে প্রথম অনুভূতিটাই ছিল মাথা ঘোরা আর ভার্টিগো, 3200 মিটার উচ্চতার প্রভাব আর কি। আর দূর থেকে স্টেশনটাকে খুব ছোট মনে হচ্ছিল, কারণ চারপাশে কিচ্ছু নেই, শুধু দিগন্ত জোড়া বরফ, চারিদিকে শুধু বরফ। হ্যাঁ, এই বিশাল শূন্যতার মধ্যে নিজের 1 বছরের আস্তানাটা দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। জেসিকা এটাকে ফরাসিতে বলছিলেন বুলোদোঁ লেস্তোমা, পেটের মধ্যে প্রজাপতি ওড়ার মতো। ওয়াও! তবে যারা আগে ছিলেন সেই বিদায়ী ক্রুরা খুব ওয়ার্মলি ওয়েলকাম করেছিলেন আর পরামর্শ দিয়েছিলেন প্রথম কয়েকদিন খুব শান্ত থাকতে, যাতে শরীরটা হাই অল্টিটিউডের সাথে মানিয়ে নিতে পারে। এটা শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিরও একটা বড় অংশ। স্টেশনটা দেখতে কেমন? 2টো টাওয়ার। একটাকে বলে শান্ত টাওয়ার, ওখানে থাকার ঘর, ল্যাব, হাসপাতাল এইসব। আচ্ছা। আর অন্য টাওয়ারটায়
টেকনিক্যাল জিনিসপত্র, জিম, ভিডিও রুম, লিভিং রুম, রান্নাঘর। মানে 5 মিনিটে পুরো বাড়িটা ঘুরে দেখা যায়? হ্যাঁ। এটা ভাবাই যায় না যে কেউ এই জনমানবহীন জায়গা এটা তৈরি করেছে। আর চারপাশের পরিবেশটা একদম অন্য জগৎ। জেসিকা যেমনটা বলছিলেন, কোনো পাখি নেই, গাছ নেই, কোনো প্রাণের চিহ্ন নেই, শুধু বরফ আর বাতাস। শুধু বরফ আর বাতাস? হ্যাঁ, মানে বইতে বা ছবিতে যে অ্যান্টার্কটিকা আমরা দেখি তার থেকে এই কনকর্ডিয়ার ভেতরের অভিজ্ঞতাটা নাকি একদম আলাদা। এই পুরো অভিজ্ঞতাটা মানে যাত্রার বিশাল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, পরিবেশের ওই চরম বৈরিতা, প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্নতা, এইগুলোই কনকর্ডিয়াকে মহাকাশ গবেষণার জন্য এত দামি করে তুলেছে। ঠিক। এটা শুধু শারীরিক ক্ষমতার পরীক্ষাই নয়, এটা মানসিক দৃঢ়তা, ছোট একটা টিমের মধ্যে সম্পর্ক কেমন থাকে, প্রযুক্তির উপর কতটা নির্ভর করতে হয়, এই সব কিছুই আসলে লম্বা মহাকাশ মিশনের খুব গুরুত্বপূর্ণ দিক। তাই কনকর্ডিয়ায় পাওয়া প্রত্যেকটা তথ্য ভবিষ্যৎ নভোচারীদের নিরাপত্তা আর মিশনের সাফল্যের জন্য এক একটা ইটের মতো। সত্যি অসাধারণ। আচ্ছা, এই যে চরম বিচ্ছিন্নতা, যেখানে পরিচিত জগৎ থেকে প্রায় কোনো সেন্সরি ইনপুট বা সংবেদী উদ্দীপনা আসছে না, কেবল বরফ আর বাতাসের অভিজ্ঞতা, এটা শারীরিক চ্যালেঞ্জগুলো না হয় বাদই দিলাম, কিন্তু ওখানে 1 বছর কাটানোর সময় মানসিকভাবে মানিয়ে নেওয়ার সবচেয়ে গভীর দিকটা কি হতে পারে? মানে কোন অদৃশ্য পরিবর্তনটা হয়তো মনের উপর সবচেয়ে বেশি ছাপ ফেলে যায়? এটা মনে হয় আমাদের সবারই একটু ভেবে দেখার মতো প্রশ্ন।